2050 থেকে 2075 সালের মধ্যে আমাদের 1/3 ভূখণ্ড চলে যাবে সমুদ্রগর্ভে। তার মানে হচ্ছে আমাদের উপকূলে 19টি জেলা চলে যাবে সমুদ্রগর্ভে। নোয়াখালীতে ফেনীতে এবার যেরকম বন্যা হয়েছে, ওই এলাকার মানুষ এই স্কেলের বন্যার সাথে একদম পরিচিত না। অনেকশো বছর আগে একবার হয়েছিল, যখন পুরোই পানি নিচে চলে গেছিল। এগুলো সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে, এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ফলে আগামী প্রজন্মের আপনারা যারা বিভিন্ন হদে আছেন পরিবেশের দায়িত্বে, বিভিন্ন হদে আছেন গাছ উদ্ভিদ এগুলোর দায়িত্বে, আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি আসলেই এই মডেলেই চালাবেন, নাকি একটা সাস্টেইনেবল সত্যিকার অর্থে টেকসই মডেলের উন্নয়নের কথা আমরা ভাবব। আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, 3টা জিরোর কথা বলে। একটা হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি এবং জিরো কার্বন। জিরো কার্বনের বিষয়টা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানিটা আমরা আর পোড়াবো না, এবং একই সাথে কার্বনের কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বদলে যাচ্ছে, এর জন্য আমাদের দেশে আশঙ্কা করা হয় 2050 থেকে 2075 সালের মধ্যে আমাদের 1/3 ভূখণ্ড চলে যাবে সমুদ্রগর্ভে। তার মানে হচ্ছে আমাদের উপকূলে 19টি জেলা চলে যাবে সমুদ্রগর্ভে। তার মানে হচ্ছে আমি যেভাবে ম্যাপ এঁকেছি বা আপনিও যেভাবে এঁকেছেন, আপনি হয়তো বাকি সময় আর সেভাবে আঁকবেন না, আর পরবর্তী প্রজন্ম হয়তো বাংলাদেশের মানচিত্রটা ভিন্নভাবে আঁকবে। এটা খুবই কঠিন একটা বাস্তবতার মুখোমুখি আমরা আছি। ফলে আমাদেরকে উন্নয়নের অপশনের কথা ভাবতে হবে এবং উন্নয়নের অপশন বদলাতে হবে। গতানুগতিক ধারায় আমাদের চলার কোনো সুযোগই নেই। এখন এক হচ্ছে জীবাশ্ম জ্বালানি একটা সূত্র, আরেকটা হচ্ছে ডিফরেস্টেশন। পৃথিবীতে যেভাবে করে ডিফরেস্টেশন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে গাছ কি করে, অক্সিজেন দেয় আর কি করে, কার্বনটা শুষে নেয়। এখন যখন আমরা গাছটা কেটে ফেলি, এর সাথে সাথে কার্বনটা ইমিটেড হয়ে যাচ্ছে। ফলে আমরা যে আমাদের বনায়ন কালচারে আছি, সেই কালচারে কিন্তু আমরা গাছ কাটাকে অনেক কারণে অনেক যুক্তিতে প্রমোট করি। আমরা চেষ্টা করছি গাছ কাটা যে সমস্ত প্রোগ্রামে, বনায়নের যে সমস্ত প্রোগ্রামে উৎসাহিত করা হয়, সেই গাছ কাটার পরিমাণটা বাদ দিতে কিংবা কমিয়ে আনতে। একই সাথে আমাদের বন বিভাগ বিদেশি প্রজাতির, বিদেশি আসলে যেগুলো অ্যাডাপ্ট করেনি দেশের সাথে, সেরকম প্রজাতির কিছু তালিকা করছেন, এবং আমরা চেষ্টা করছি সেই প্রজাতিগুলো যাতে কোনোভাবেই আর এখানে প্রমোট না করা হয় সেই সিদ্ধান্ত নিতে। এখানে বাংলাদেশের বন উজাড়ের হার কিন্তু খুবই খারাপ। বিশ্বে যে পরিমাণ বন উজাড় হয়, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি বন উজাড় হচ্ছে। ফলে এইটা তো আমাদেরকে যে করেই হোক কমিয়ে আনতে হবে, প্রাকৃতিক বনগুলোকে রক্ষা করতে হবে। গত 5 বছরে কতবার শুনেছেন যে সুন্দরবন আছে বলে এই ঘূর্ণিঝড়টা বা এই জলোচ্ছ্বাসটা আমাকে সরাসরি আঘাত করেনি। সো এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত আমার একটা সুরক্ষা কবচ। আমি সেটাকে তো ভুলে যেতে পারি না, বরং সেটার পরিমাণ বাড়ানোটা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনি একটা পলিথিনের ব্যাগে একটা মাছ মাংস নিয়ে যান, রক্ত আর পড়ে না, আপনি ওইটাতে খুশি। কিন্তু যদি কাগজ দিয়ে পেঁচিয়ে দেয়, আপনার হয়তো তখন একটু একটু, যেহেতু আপনি অভ্যস্ত না, আপনার হয়তো একটু অস্বস্তি হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভাবছেন যে পলিথিন সস্তা, আপনি ভাবছেন যে পলিথিন খুবই সুবিধাজনক, আসলে কিন্তু মোটেও নয়। একটা পলিথিনের ব্যাগ পৃথিবীতে বিনষ্ট হতে 100 বছর লাগে। এই 100 বছরে এটা ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়, সেই মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের মাছ এবং অন্যান্য প্রজাতি খেয়ে ফেলে। বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ সমুদ্রে যত মাছ থাকবে তার চাইতে বেশি থাকবে মাইক্রোপ্লাস্টিক। আমাদের মাছে, আমাদের লবণে, পৃথিবীর বাতাসে, আমাদের রক্তে, আমাদের মগজে এখন মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে পলিথিনকে সুবিধাজনক বলার তো কোনো সুযোগই নেই, সস্তা বলারও কোনো সুযোগ নেই। একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা আমাদের নিজের জীবনচারণ থেকে বর্জন করি, পৃথিবীটাকে আমরা নিজেদের জন্য নিরাপদ করি, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ করি। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্যোগটা গ্রহণ করেছে, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এরকম ক্লাব আছে, তাদেরও অনেকে করছে।
যেমন আমার সাথে কথা হয়েছে প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার একটা প্রচেষ্টার দিকে যাচ্ছে। সহজ না, আপনি চানাচুর খাবেন, আপনি ললি আইসক্রিম খাবেন, ওগুলো তো প্লাস্টিকের মোড়ক। সেখানে উৎপাদনকারীর একটা দায়িত্ব আছে যে সে মোড়কগুলো কালেক্ট করে নিয়ে সেগুলো আবার রিসাইকেল করবে। তো সেদিকে আমরা হাঁটবো, কিন্তু এই কথাগুলো আজকে আপনাদের একটু যদি উপলব্ধিতে নিয়ে আসেন এবং সেই মোতাবেক আপনাদের চর্চাগুলো করেন, ব্যবহারগুলো করেন, আশা করি যতটা আশঙ্কা এবং ভয়ের পৃথিবীর দিকে আমরা ধাবিত হচ্ছি, ততটা আশঙ্কা এবং ভয়ের পৃথিবীর দিকে থেকে সরে এসে আমরা বড় একটা নিরাপদ পৃথিবীর দিকে যাব।